গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা এবং আশা করি তোমরা প্রত্যেকে দোল ভীষণ কাটিয়েছো। আমরা কিন্তু ভোর রাতে উঠে গিয়েছিলাম, কারণ আমরা আজকে যাব মায়াপুরে। তো দোল পূর্ণিমার দিন সকাল সকাল উঠে ঠাকুরদেরকে তুলে ঠাকুরের সাথে হোলি খেলে তারপর কিন্তু আমরা বেরিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা রাত। তো আমরা রাতেই বেরিয়েছিলাম, মোটামুটি বলতে পারো 4টে নাগাদ কি 4:30 নাগাদ বেরিয়েছিলাম। তারপরে দেখো আমরা বেরিয়ে এখন চলে এসেছি আমাদের ক্লাবের সামনে, এবং সেখানেও দোলের আয়োজন করা হয়েছে। তো আমরা তো সেখানে থাকছি না, আর অ্যাজ ইউজুয়াল আমরা ভোরবেলা বেরোলে কোনোদিনই অটো বাস কিছুই পাই না। আর যদিও শীতকাল থাকলে একটু বাস ফাঁকা থাকে, কিন্তু মারাত্মক ভিড়ে লাস্টে একটা অটো পেয়ে অটো করেই চলে এসেছিলাম বালিতে, কারণ আমরা ট্রেন ধরবো বালি থেকেই, হাওড়া কাটোয়া লোকাল ধরবো। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম আর ও টিকিট ফিকিট সব করেই নিয়েছিল। আর তারপর আমরা এখানে বালি স্টেশনে বসে আছি। এই ট্রেনটা দেখে ভেবো না যে আমাদের ট্রেনটা এরকম ভিড় ছিল। এইবার আসি আমাদের ট্রেনে, এই দেখো আমাদের ট্রেনের অবস্থা। এটা কিন্তু বালি স্টেশনেই অবস্থা, তো বুঝতেই পারছো পরবর্তী স্টেশনগুলো আর দেখাতে পারিনি। আর এই দেখো বিষ্ণুপ্রিয়া হল্টে কত লোকে নেমেছিল। আমরা যদিও বিষ্ণুপ্রিয়া হল্টেই নেমেছিলাম, কারণ এখান থেকে আমাদের টোটো করে ঘাট যেতে সুবিধা হয়েছিল। একটাও টোটো না পেয়ে দুঃখের সহিত লাস্টে পেটাই খেতেই চলে গিয়েছিলাম। খুব খিদে পেয়ে গেছিল, কারণ অনেক ভোরে উঠেছিলাম। তো তারপর পেটাই খেয়ে এখানে প্রসেশনে গিয়ে, প্রসেশন বেরিয়েছিল, সেখানে সবার সাথে মোটামুটি একটু আবির ঠাবির খেলে আমার ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম কিন্তু ঘাটে। এখানে দেখো লঞ্চ ঘাট এখন চলে এসেছে। আর লঞ্চ ঘাটের অবস্থাটা তোমরা জাস্ট দেখো। স্পেশালি দেখো, আমি কোনোদিনও না এরকম অকেশনালি কোথাও যাই না, কারণ আমার এই ভিড় জিনিসটা একদমই ভালো লাগে না। কিন্তু এবার জানি না কি হয়েছিল, এবার হুট করেই প্ল্যান হয়েছিল যাওয়ার জন্য, যার জন্য আমি মায়াপুরে ইসকনে কোনো হোটেলও পাইনি, মানে ভবনগুলোতে কোনো জায়গাও পাইনি। যাই হোক, আর এই দেখো এখানে কাতারে কাতারে লোক যেরকম নামছে, সেরকম একদিকে কিন্তু কাতারে কাতারে লোক উঠেছেও। লঞ্চটার অবস্থাটা জাস্ট দেখো। আমি যখন গত বছর মায়াপুর গিয়েছিলাম তখন কিন্তু লঞ্চ পুরো ফাঁকা ছিল, আর ওই যে দূরে আমাদের কিন্তু বড় মন্দির দেখা যাচ্ছে, দেখতেই পেয়েছ। আর এই দেখো লঞ্চে এত ভিড়। তো ফাইনালি তো আমরা লঞ্চ থেকে নেমে যাব। আর এখানে দেখো দুটো দিকে তো ভাগ হয়ে যায়, তোমরা সবাই জানো। তো এখানে আমরা মোটামুটি ঘাটে চলে এসেছিলাম, ঘাটেও নেমে যাব। আর এতটাই ভিড় ছিল যে বলার কথা না, যার জন্য আমরা কিন্তু কোনো হোটেল পাইনি। লাস্টে লঞ্চ ঘাটের পাশে একটা হোটেল পেয়েছিলাম, হোটেলটার নাম এজে প্লাজা। তোমরা অবশ্যই বুকিং করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে। আর এখানে বেশ ভালোই অ্যাম্বিয়েন্স, কিন্তু আমার কাছে মায়াপুরে গিয়ে হোটেলে থাকে কোনো মজা আমি পাইনি এবার। সেই ফিলিংসটাই আসে না। হোটেলটা সত্যি ভালো, কিন্তু নন এসি ছিল, 4 তলায় আমাদের রুম ছিল এবং প্রত্যেকটাতেই নন এসি ছিল। এটা একটা এই গরমকালের মাইনাস পয়েন্ট বলতে গেলে। আর 4 তলাটার জন্য লিফট নেই, এটা আরেকটা মাইনাস পয়েন্ট হোটেলের। বাদবাকি সবকিছুই ভালো, কারণ এখানে খাবার দাবার থেকে শুরু করে সমস্তটাই ভালো। আর এই ভিউটা জাস্ট অসাধারণ, কিন্তু বিশ্বাস করো এই গরমে এই ভিউটা একটু ভালো লাগছিল না। তার কারণ অত্যাধিক এই কাছ দিয়ে গরমটা আসছিল, এবং সেটা যারা মায়াপুরে গেছেই দোলে তারা বলতে পারবে যে কি মারাত্মক লেভেলের গরম ছিল। আর ওই যে দূরে ঘাটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার জন্য। আর এই দেখো এখানে সুইমিং পুলও ছিল, মানে সবকিছুই ছিল, কিন্তু এই ফিলিংসটা আমি চাইনি। কিন্তু কিছু করার নেই, ভগবানকে হয়তো দেখার জন্য আমাকে এইটুকুই করতে হয়েছিল। আর হোটেলটা বাইরে থেকে এরকম টাইপের দেখতে ছিল। আর আমরা দুপুরে সেদিন আর বেরোয়নি, একবারে লাঞ্চ করে নিয়েছিলাম। এখানে ভাত, আলু পোস্ত, আলু ভাজা, উচ্ছে ভাজা, একটা তরকারি, পাঁচমিশালি ডাল আর চাটনি আর রসগোল্লার পাঁপড় দিয়েছিল সাথে। এইখানে দেখতে পাচ্ছ, এটা খেয়ে দিয়ে আমরা কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তখন মোটামুটি ওই 3:30 মতো বাজে আমরা বেরিয়েছিলাম, তখনও কিন্তু রোদ। আর সেই দিনের জন্য টোটো অটো সমস্ত কিছু কিন্তু সব বন্ধ থাকে। তো আমরা তাও অটোতে উঠে মানে টোটোতে উঠেছিলাম, আমাদের ভেতর দিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় নামিয়ে দিয়েছিল, বলতে পারো গোশালা থেকে অনেকটাই দূরে নামিয়েছিল। তো সেখান থেকে আমরা মোটামুটি হেঁটে তারপরে আমরা মন্দিরে গিয়েছিলাম। এই দেখো জায়গাটা, এরকম জায়গায় আমাদের নামিয়ে দিয়েছিল। তো এখান থেকে হেঁটে গিয়েছিলাম। তো আমাদের লুকটা তোমাদের তো দেখানোই হয়নি, তো চলো আমাদের লুকটা তোমরা দেখে নাও। এই দেখো ওই পাঞ্জাবি আর প্যান্ট দিয়ে পরেছিল, আর আমি পরেছিলাম এরকম শাড়ি, শিফন শাড়ির সাথে একটা ঘাগরা চলি টাইপের পরেছিলাম। আর এরকম ভাবে একটু সেজেছিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তারপর এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম গোশালাতে। গোশালাতেও ঢোকার চেষ্টা করিনি, কারণ অত্যাধিক ভিড়, আমি সব জায়গাতেই বললাম। আর সত্যি কথা বলতে গেলে এই দিনে আমি রাধা মাধবও দর্শন করিনি, কারণ
এত লাইন ছিল যে মানে কখন আমি দর্শন করতে পারবো এটাই আমি বুঝতে পারছিলাম না। তারপর একটু প্রভুপাদ ভিলেজের এখানটায় গিয়েছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটু কথাবার্তাও বলেছিলাম, কারণ এই হোটেলটায় মানে এই জায়গাটাতে আমি বুক করতে পারছিলাম না দেখে। তারপর আমরা খুব জল তেষ্টা পেয়ে গেছিল দেখে একটু চলে গেছিলাম ফলের রস খেতে। তো এখানে দুজনে 2 গ্লাস ফলের রস নিয়ে খেয়ে নিয়েছিলাম, এটা যেন একটা তৃপ্তি ছিল গরমের মধ্যে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম কিন্তু মন্দিরের সামনে আবারও। তো এখানে লোকজনদের অবস্থা তুমি দেখতেই পাচ্ছ, যে যেখানে পারছে বসে পড়েছে, কারণ এই দিনে এই রকমই হয়, হোটেল পাওয়া যায় না আর এই অবস্থাটাই হয়। আর এখানে তো সব সময় নাম সংকীর্তন চলতেই থাকে, তো সেটাই হচ্ছিল। আর এই দিন আমি না একটা শ্রীমদ ভাগবতম কিনেছিলাম, তো সেটাই দেখছিলাম যে কটা কি আছে, তাই এখানে দেখছিলাম। আর এনারা আমাদের ছবি তুলেছিলেন প্রভুরা, কারণ আজকে দোল পূর্ণিমার দিনে আমরা এই ভগবতম কিনেছিলাম দেখে তারা আমাদের ছবি তুলছিলেন। তো এই প্রভু তো ভীষণই আনন্দ করে হরিবোল করে চিৎকার করছিলেন। তো তারপরে দেখো প্রসেশন যেটা বেরোয়, রাধা মাধবের প্রসেশনটা বেরোয়, সেটাই যাচ্ছিল এবং সেটা ভীষণ ভালো লাগছিল দেখতে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখে নাও। তারপর আমরা মেন মন্দির দেখার জন্য একটু ভেতরে গিয়েছিলাম। আর এখানে দেখো একটা মানে জিনিস হচ্ছিল, তো এইটা ছিল নিত্যানন্দ মার্কেটের ভেতরটা। এখানে বেশ মার্কেটও বসেছিল আর এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, সমস্তটাই ঠাকুরের জিনিস, তোমরা সবাই জানো। তো এখান থেকে আমরা একটু ঘুরে ঠুরে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। মায়াপুরের ফুচকা খাওয়ার আমার বহুদিনের ইচ্ছা ছিল, ভীষণ ভালো লাগছিল। অন্যরকম কিছু টেস্ট নয়, আমাদের কলকাতার ফুচকার মতনই, কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আর এই স্টলটা আমার সব থেকে ফেভারিট ছিল। তো এইখান থেকে তারপর আমরা একটু ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম, আর যেখানেই যাচ্ছি লোক ঠিক 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 করছে, আর কিছু বলার নেই। এত ভিড় আর হেঁটে হেঁটে আমি পা ব্যথা হয়ে গেছিল দেখে আমি একটু বসেও নিচ্ছিলাম যে কোনো জায়গাতে। তারপর এখান থেকে আমরা ঘুরে চলে গিয়েছিলাম ওই দিক দিয়ে, মানে গীতা ভবনের মানে গদা ভবন ওই দিকটা দিয়ে, নামহট্ট ভবন, তারপর চক্র ভবন ওই দিকটা দিয়ে সোজা আমরা চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে। আর এই দিকেও দেখো কত ভিড়। তারপর এখান থেকেই জাস্ট আমরা পঞ্চতত্ত্বকে একটু দর্শন করেছিলাম, কারণ রাধা মাধব দর্শন করতে পারিনি সত্যি কথা। আর আমার এত ভিড়ে আমি রাধা মাধব দর্শন করতে চাইও নি, কারণ এদিনকার শুধু দেখে বের করে দেওয়াই হয়, এরকম ভাবেই হয়। আর এদিন ইস্কন না এত সুন্দর করে সাজানো ছিল যে সেটা বলার কথা নয়। সত্যি হয়তো ভিড় ছিল, সবকিছুই ছিল, কিন্তু এই দর্শনটাও কিন্তু একটা আলাদা প্রাপ্তি ছিল। তো ভীষণ ভালো ছিল। আর এইটাই হলো মেন মন্দির, এদিক দিয়ে কিন্তু আজকে মেন গেট দিয়ে কিন্তু শুধু বের করা হচ্ছিল লোকজনদের। আর এইটা ছিল বাইরেটা, ওই বড় মন্দিরের বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে টোটো ফোটো কিচ্ছু চলছিল না, প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই মুড়ি আর একটু চপ কিনে খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম লঞ্চ ঘাটে। মানে আমাদের হোটেলটা ওইখানেই ছিল, তাই লঞ্চ ঘাটেই যেতে হতো। তারপর এখানে সমস্ত কিছু দেখছিলাম, এখানে না গজাও বিক্রি হচ্ছিল পুরীর মতো। তো এইসব দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। তো পাশে ছিল গৌরীয় মঠ কিছুটা হাঁটার পরে, তো সেইটাও একটু বাইরে দিয়েই দেখেছি। এতটা হেঁটে না সত্যি সেদিনকার টায়ার্ড ছিলাম, কারণ 2.5 ঘন্টা ট্রেনে দাঁড়ানো, তারপরে 1 ঘন্টা অটোটোর জন্য দাঁড়ানো, আবার হেঁটে সারাটা জায়গা ঘোরা। তো সেদিন সত্যি ভীষণ শরীর খারাপ লাগছিল। আর আমাদের হোটেলের সামনেই ঠিক দিচ্ছিল এরকম খিচুড়ি প্রসাদ, তো সেটা তো আমি ছাড়তেই পারিনি। আর তারপরে হোলির দিনে স্পেশাল মেনু ছিল ফ্রাইড রাইস আর পনির, তো সেটা আমরা খেয়ে নিয়েছিলাম। আর তারপর কিন্তু পরদিন সকালে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম ভোরবেলাতেই রাধা মাধব দর্শন করতে। তো সেখানে তো ফোন নিয়ে যাইনি, কারণ ওখানে ফোন অ্যালাউ নয়। তারপর আমরা চলে এসেছিলাম কিন্তু নবদ্বীপ যাওয়ার জন্য ঘাটে, স্বরূপগঞ্জ ঘাটে। তো এখান থেকে আমাদের লঞ্চ ধরে আমরা লঞ্চ করে চলে গিয়েছিলাম নবদ্বীপে। সেদিনকার আমরা বেশি মন্দির দেখিনি ঠিকই, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল ধামেশ্বর মহাপ্রভুকে দেখার। আর এই মহাপ্রভুর যে শ্রী মন্দির অর্থাৎ সোনার গৌরাঙ্গ যে মন্দির, এই দুটো মন্দিরই মেন দেখার ইচ্ছা ছিল। তো সেই দুটোকে একদম মন প্রাণ ভরে দেখে নিয়েছি। বিশ্বাস করো এখানে ছবি তোলা একদমই অ্যালাউ নয়, কিন্তু যেহেতু এই দিনকার একটু উৎসব টাইপের ছিল, তো এদিন সিকিউরিটি সেরকম ছিল না দেখে প্রায় লোকই ছবি তুলছিল। তো আমিও সেই সুযোগে তোমাদের দেখানোর জন্য ছবি তুলে নিয়েছিলাম। আর নিচে একটা মার্কেট মতো বসেছিল।
আর এই চলে এসেছি আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ শ্রী ধামেশ্বর মহাপ্রভু দর্শন করতে। আজকে ছিল মহাপ্রভুর অন্নপ্রাশনের ভোগ এবং 56 ভোগ রান্না হয়েছিল। এই মানে দর্শনটা না করলে হয়তো আমাদের আজকের দিনে মায়াপুর বলো নবদ্বীপ বলো যাই আসা ব্যর্থ হতো। এবং অসাধারণ দর্শন করেছি আমরা, অনেকক্ষণ এখানে ছিলাম। প্রসাদের কথাও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু প্রসাদ দেবে সেই বিকেল 4:30-5টার সময়, ওই জন্য আর আমরা সেদিন সেখানে দাঁড়াইনি, কারণ আমাদের মোটামুটি নবদ্বীপ ওই 11টার মধ্যে ঘোরা হয়ে গেছিল। আর বাদবাকি মন্দির আমরা তো আগেই দেখে নিয়েছি, সেই ভিডিও লিঙ্কগুলো কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে এবং আই বাটনে, তোমরা অবশ্যই দেখো। আর তারপরে এসেছিলাম পোড়ামাতলায়, কারণ এখানে না আসলে হয়তো নবদ্বীপ আসাটাও বেকার। তো সেখানে এসে পোড়ামাতলা আর ভিডিও করিনি, আর এই শিব মন্দিরটাতে ভিডিও করেছিলাম। শিব মন্দিরটা একটু ফাঁকা ছিল দেখে এখানে পুজো টুজোও দিয়ে নিয়েছিলাম এখানে, তো তোমরা দেখে নাও। আর তারপর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আবার চলে এসেছিলাম নবদ্বীপের দই খেতে। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা লাল দই আর সাদা দই দুটো দই নিয়েছিলাম। আমি স্পেশালি সাদা দইটাই ভালোবাসি, কারণ ওটা হালকা মিষ্টি থাকে কিন্তু বেশ ভালো লাগে। আর এই লাল দইটা অত্যাধিক মিষ্টি, আমি এতটা খেতে পারি না, ওই জন্য আমি খেয়েছিলাম সাদা দই। আর ও লাল দইয়ের সাথে নিয়েছিল হচ্ছে আর দুটো রসগোল্লা। রসগোল্লাটাও বেশ ভালো ছিল, আমি একটুখানি খেয়েছিলাম। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম দেখো মায়াপুরে টোটোতে, আর টোটো করে ডিরেক্টলি চলে গিয়েছিলাম জগন্নাথ প্রভুর ভেজ বিরিয়ানির দোকানে, অর্থাৎ রানাদার বা রানা প্রভুর ভেজ বিরিয়ানির দোকানে। তোমরা সবাই আশা করি ইউটিউবে এতদিনে দেখে নিয়েছো। আর সত্যি প্রভুর ব্যবহার অসাধারণ, সেরকম বিরিয়ানির টেস্টও অসাধারণ বলতে নেই, কিন্তু দারুণ খেতে লেগেছিল। আমরা যদিও নিয়ে চলে এসেছিলাম, কারণ ওই গরমে ওখানে বসে খাওয়ার অবস্থাও ছিল না, প্লাস আমাদের শরীরও দিচ্ছিল না, তো আমরা হোটেলে নিয়ে এসেই খেয়েছিলাম। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা সেদিনের মতো আবার বেরিয়ে গিয়েছিলাম রাধা মাধবের মন্দির দর্শনের ওখানে, কারণ আমার না এই হোটেলে বসে থাকতে একদমই ভালো লাগছিল না। আর তার মধ্যে যেহেতু তোমাদের বারবারই বলছি যে হোটেলটা অনেকটা দূর দেখে না খুব কান্নাও পাচ্ছিল, কিন্তু যাই হোক যেইভাবেই হোক আমরা দর্শন করেছি, এটাই অনেক। আর এই দেখো এখানে সেদিন টোটো চলছিল, তো দোলের দিনই মোটামুটি টোটোটা বেশি বন্ধ থাকে। টোটো কেন, যে কোনো গাড়ি। আর টোটো লাইন তোমরা জাস্ট একবার দেখে নাও, এত লাইন পড়েছিল বলার কথা নয়। তো তারপর আমরা এখান থেকে চলে এসেছিলাম এই বড় মন্দিরের এখানে। এখানে আগে ওই পদ্ম মন্দিরটা দর্শন করছিলাম, ওই প্রভুপাদের যে আর কি সমাধি মন্দির। তো এখানেও দাঁড়ানোর মানে পা রাখার জায়গা ছিল না, মানে মানুষ এখানেও বসে পড়েছে সবাই ব্যাগপত্র নিয়ে এসে, তাই আমরা একটু আউটসাইডটা ঘুরে নিয়েছিলাম, বেশি আর এখানে যাইনি, কারণ আমি ফাঁকা যেদিন হবে সেদিন তোমাদেরকে ভালো করে এটা ঘুরে দেখাবো। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম কিন্তু আবারও বড় মন্দির ওখান দিয়ে মানে রাধা মাধবের মন্দিরে যাব। তো সেইখানে দেখো এখানে একটু ভিডিও টিডিও করে নিয়েছিলাম, আর এই ফোয়ারাটা দিয়ে না এই মন্দিরটা দুর্দান্ত লাগছিল। আর এখানে দেখো লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, তো এই মন্দির তো দুর্দান্ত লাগে। আর এখানে না যখন যাচ্ছিলাম তখন ওই নাম সংকীর্তন হচ্ছিল, তো চলো আমাদের সাথে একটু তোমরাও শুনে নাও। দেখো নাম সংকীর্তন শুনতে শুনতে দুপুর থেকে বিকেল গড়িয়ে গেছে, তো সন্ধ্যা তো পেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা আবার এসছিলাম, কারণ বাবা আমাকে একটা বই নিতে বলেছিল, সেটা খোঁজার জন্যই এসছিলাম। তো তারপরে চলে গেছিলাম সেই কাউন্টারটাতে যেখানে আমার মূর্তিগুলো এত সুন্দর লাগছিল, বিগ্রহগুলো জাস্ট দেখার মতো। আর তারপরে চলে গেছিলাম ইসকনের ভেতরে। এখানে অনেক মূর্তি আমি দেখে এসেছি, ভবিষ্যতে গিয়ে সেই মূর্তিগুলো আমি কিনবই। তারপর এখান থেকে আমার একটা জিনিস নেওয়ার ছিল, সেটা আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে রাধা মাধবের অষ্টসখী সহ একটা মূর্তি, মানে ফটো ফ্রেম টাইপের, সেটাই নিয়ে এসেছি। তারপর এখানে দেখো রাত্রের ডিনারটা আমরা আজকে হোটেল থেকেই করেছিলাম। তো হোটেলে যেগুলো দিয়েছিল সেইগুলোই বেশ ভালোই লেগেছিল, নিরামিষ। এখানকার খাবারটা বেশ ভালো। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর এই রকম রাতে আমরা উঠেছিলাম, কারণ আমাদের ছিল ভোরবেলায় বেরোনোর কথা। তো আমরা উঠে রেডি হয়ে বসেছিলাম, কিন্তু 5:30টার আগে লঞ্চ ছাড়ছে, মানে লঞ্চ তো না নৌকা ছাড়ছিল না দেখে আমরা মায়াপুর থেকে বেরোতে পারছিলাম না, কারণ আজকে আমরা যাব হুলোর ঘাট হয়ে, অর্থাৎ কৃষ্ণনগর যাব। তো সেই কারণে, কারণ কৃষ্ণনগর থেকে আমাদের ট্রেন ছিল 7:04-এ, তাই জন্যই যাচ্ছিলাম। তো
তো এই দেখো আমরা কিন্তু নৌকাতে উঠে পড়েছি আর নৌকাও ছেড়ে দিয়েছে। তো আজকের মতো তো মায়াপুরকে আমাদের টাটা বলার সময় চলে এসছে। আশা রাখবো রাধা মাধব যদি চায় তাহলে আমি আবারও এখানে আসবো, কারণ আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। মানে ইসকন বলতে আমার একটা আলাদাই মানে প্রেম ভালোবাসা যাই বলো সেটাই আমার ভালো লাগে। আমাকে যতবার বলবে আমি এখানে চলে আসতে এক পায়ে রাজি। তো যাই হোক, তারপর টোটো করে চলে এসেছিলাম কৃষ্ণনগর স্টেশন, এবং এই লঞ্চ ঘাট থেকে টোটোতে আসতে কিন্তু প্রায় 45 মিনিট সময় লেগেছিল। তারপর দেখো আমাদের ট্রেন দাঁড়িয়েই ছিল, আমরা ট্রেনে উঠেও পড়েছিলাম। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।